শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার কোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আমাদের শনিবারে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট ক্লাস শুরু হতে চলেছে। বিগত ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার আলোচনা করতে চেয়েছিলেন এবং তিনি একটি পেশেন্টের বরাবর যেভাবে তিনি উপস্থাপন করেন তার মেডিসিনাল প্রোটোকল কিভাবে তিনি রোগী আরোগ্য করেছেন সার্বিকভাবে। তো গত ক্লাসে তিনি আরোগ্য করতে দেখাতে চেয়েছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা হয়নি। আজকে স্যার সেই বিষয়টা আলোচনা করবেন এবং আর আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে যদি কাউকে অংশগ্রহণ করাতে হয় বা সুযোগ দিতে হয়, সেটা আমাদের সুনীল কুমার ঘোষ স্যার তিনি বলে দিবেন তিনি কখন কিভাবে আলোচনা করবেন। এবং এই দিনের ক্লাসটা সম্পূর্ণ পরিচালনা করেন আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার, এবং সাথে থাকেন আমাদের বিজ্ঞ মডারেটর এবং আমাদের সিনিয়র ডক্টর বৃন্দ, যেমন ডক্টর লুৎফর রহমান স্যার সহ অন্যান্যরা। তো আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ স্যারকে আজকের ক্লাস শুরু করার জন্য। ধন্যবাদ। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রতি সপ্তাহের নিয়মিত ক্লাস পিএইচডি অর্থাৎ প্র্যাকটিশনার স্কিলস ডেভেলপমেন্ট ক্লাস। তো বন্ধুরা, আপনারা জেনে থাকেন যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমরা সপ্তাহে 2টি ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি। একটা থাকে আমাদের বুধবারে, যেটা আমাদের অত্র ইনস্টিটিউশনের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় সুদূর আবুধাবি থেকে পরিচালনা করেন, সেটাও পিএইচডি ক্লাস, সেটাকে বলা হয় প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। আর প্রত্যেক শনিবারে একটা ফ্রি ক্লাসের আয়োজন করা হয়। এই ফ্রি ক্লাসটার নামও পিএইচডি, এটার ফুল ফর্ম আসে প্র্যাকটিশনার স্কিল ডেভেলপমেন্ট। এই প্র্যাকটিশনার স্কিল ডেভেলপমেন্ট ক্লাসটা প্রত্যেক শনিবারে চালু করার দায়িত্ব আমার, এবং এটাকে আমি নিয়ন্ত্রণ করে থাকি। তো আমাকে সহযোগিতা করেন আমাদের ইনস্টিটিউশনের সকল মডারেটর বৃন্দ, সাথে বিশেষভাবে আমাকে সহযোগিতা করেন আমার বন্ধু লুৎফর রহমান স্যার। তো আজকে ক্লাসের দায়িত্বটা আমি নিজেই নিয়েছি। গতদিন আমি আপনাদের একটু ক্লু দিয়েছিলাম যে সাধারণত রিয়েল হোমিওপ্যাথি যত চিকিৎসক আছে সারা বাংলাদেশে, তারা হাইড্রোফোবিনাম সিএম দিয়ে অনেক অসাধ্যকে সাধ্য করে চলেছে, যেটা আমাদের বিজ্ঞানের ভাষায় এখনো পর্যন্ত অ্যান্সার দেওয়া সম্ভব নাই। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমাদের কালাম দেওয়ান স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা কেস উপস্থাপন করেছিলেন, যে কেসের কোনো অ্যান্সার নাই। তো যাই হোক, খুবই মজার সাথে আজকের ক্লাসটা আমি আপনাদের সামনে দেখানোর অভিব্যক্তি প্রকাশ করেছিলাম। কিন্তু এখানে একটু দুঃখের বিষয় এই যে আমার যে রোগিনী, ওই রোগিনী আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে যে দাদা, আমার কেসটা আপনি অনলাইনে তো দূরের কথা, এই ছবিগুলো আর কাউকে দেখাবেন না। রোগিনী একজন মুসলিম ব্যাকগ্রাউন্ডের, তো যার কারণে আমি ওনার ছবি বা ওনার যে প্রতি সপ্তাহের উন্নতি অবনতি আপনাদের সামনে আজকে প্রেজেন্টেশন আকারে শো করতে পারলাম না। তবে এমন কায়দায় আপনাদের সামনে উপস্থাপন করে যাব যে আপনারা বুঝতে পারবেন যে রোগীর অবস্থাটা কেমন ছিল আর লাস্টে এসে কেমন হলো। তো গতদিন আমাদের গোলাম মোস্তফা স্যার খুবই দারুণ কি বলবো যে আমার প্রতি একটা আহ্বান রেখেছিল যে স্যার এমন কিছু করবেন বা দেখাবেন যাতে এই ক্লাসের থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের চেম্বারে প্রয়োগ করে আমরাও কিছু ব্যতিক্রম জায়গা থেকে যেন ওভারকাম করতে পারি। আজকের ক্লাসটা ঠিক সেইভাবেই আমি সাজিয়েছি, আর তেমন কেসই আপনাদের সামনে নিয়ে এসেছি, যা শুনলে রিয়েল হোমিওপ্যাথির প্রতি আপনাদের একটু আগ্রহ বেড়ে যাবে, এটা জানা বোঝা বা শেখার প্রতি আপনাদের আরেকটু রুচি আসবে। সাথে যারা আমার পুরাতন বন্ধুরা আছে, তো আপনাদের ভিতরেও একটা নতুন ধারণা গ্রো করবে। সেই বিষয়টা কি,
যে আমি যখন বিভিন্ন জায়গায় কেস দেখাই, সেটা বাংলাদেশ হোক আর ইন্ডিয়াতে হোক, তো অনেকে কিন্তু সমালোচনা করে কেসগুলো হয়তো বা মডিফাই করা হয়েছে বা এডিটিং করে নিয়ে আসছে, তো তেমন কিছুই না। আমি কিন্তু একদম সহজ সরল ভাষায় আমি কেসটাকে কখন কি মেডিসিন দিয়েছি, কেন দিয়েছি, এবং একটা কাজ আমি এই কেসের ক্ষেত্রে করেছি, যেটা 8টা মেডিসিনের বাইরেও আমি আরেকটা মেডিসিন ব্যবহার করেছি। একটা না, বলতে গেলে 2টা। সেই 2টা মেডিসিন কেন ব্যবহার করলাম, কি জন্য করলাম, কোন পোটেন্সিতে করলাম, এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে আজকে আমি আপনাদের সামনে কেস উপস্থাপন করব। আমি প্রথমেই বলেছি যে রিয়েল হোমিওপ্যাথি মানেই 8টা ঔষধ আর 6টা সাইকেল, এইটাই নয়। আমাদের যেটা বিলিভ করি, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি বাংলাদেশ, যে রিয়েল হোমিওপ্যাথির অর্থ হচ্ছে অর্গাননের সঠিক নিয়ম কানুন মেনে একবারে একটি মাত্র শক্তিকৃত ওষুধ দিয়ে তার মায়াজমের ট্রিটমেন্ট দেওয়া। তারই ধারাবাহিকতায় আজকের কেসটা আমি যেভাবে ভালো করেছি, কখন কি পোটেন্সি দিয়েছি, আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। বাকি আপনারা মানবেন আর করবেন কি করবেন না আপনাদের বিবেকের উপরে। কিন্তু এইটাই যে রিয়েল হোমিওপ্যাথির স্বতঃসিদ্ধ আইন, সেটা আমি বলছি না। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ারের জন্যই আজকের কেসটা প্রেজেন্ট করছি, বা আপনাদের সামনে আমার এই রোগী চিকিৎসায় কি কি পন্থা অবলম্বন করলাম তা তুলে ধরলাম। তো গল্পটা হচ্ছে এমন, আমার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায়। তো এই জেলা শহরের, এই কালীগঞ্জ যে উপজেলা শহর, এখানে আমি বিগত 5 বছর যাবত একটা চেম্বার করেছি। 5 বছর চলছে, 4 বছর পার হয়েছে। তো আশেপাশে সকল গ্রামেই কিছু না কিছু রোগী আমার আছে। আর আমার চেম্বারে যারা আসে তারাও দেখেছেন কিছু মিরাকেল কেস থাকে, কিছু অসাধ্য বা দুরারোগ্য ব্যাধি নিয়ে কাজ করি। সাথে যে রোগীগুলো বিভিন্ন চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে বা ব্যর্থ হয়ে আমার কাছে আসে, আমরা আমাদের রিয়েল হোমিওপ্যাথির জ্ঞান দ্বারা শত কি বলবো, যে প্রাণপণ চেষ্টা করি তাদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য, উপশম দেওয়ার জন্য, বা তাদের ভালো করার জন্য। তো একজন আমার শুভাকাঙ্ক্ষী, উনি একটা রোগীকে সন্ধান দিয়েছেন যে আমার কাছে ওই রোগীটাকে নিয়ে আসার জন্য। তো আমার কাছে আসার জন্য কেন সন্ধান দিলেন? তো এক ভদ্র মহিলা, তার রেকটাম ক্যান্সার। রেকটাম ক্যান্সার হওয়ার ফলে তার মলদ্বারের ভিতরে একটা গোটা এসেছে অনেক বড় আকারের, যার কারণে মল বেরোনোর মতো যে জায়গা, সেই জায়গাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। খুব কষ্টে সামান্য বের হয়, আর যখন বের হয় প্রচুর ব্লিডিং হয়, যেটা আমারও ডাক্তারি জীবনে প্রথমবার দেখা, যে এত পরিমাণ ব্লিডিং একজন মানুষের হতে পারে। আর এত পরিমাণ ব্লিডিং হওয়ার কারণে রোগীকে প্রায় রক্ত দিতে হয়, সেটা 15 দিনে, 1 সপ্তাহ বা 1 মাসে, মাঝে মাঝে রক্ত দিতে হয়। রোগীটাকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকাতে। আমাদের লোকাল ডাক্তার যশোর বা কুষ্টিয়া ঝিনেদা দেখানোর পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে তার ট্রিটমেন্টের জন্য। তাকে যে অপারেশন করে যে কেমো দিবে, রোগীর শরীরে সেই কেমো সহ্য করার মতো অ্যাবিলিটি আর নাই, বা ডাক্তার বলছেন যে রোগীর এত দুর্বলতার কারণে যদি আমরা বেহুশ করাই তাহলে উনার হুশ আসতেও পারে, নাও পারে। অতএব আপনাদের একটাই উপায়, আমরা কিছু মেডিসিন দিচ্ছি, আপনারা বাড়িতে নিয়ে যে খাওয়ান, খাদ্য খাবার ভালো খাওয়ান। রোগীর যখন শারীরিক অ্যাবিলিটি ফিরে আসবে, রোগীর গায়ে শক্তি বল হবে, তখন আপনারা নিয়ে আসবেন। আমরা ওই অপারেশন করে তখন কেমো দিয়ে আমাদের যে প্রোটোকল আছে সেইভাবে আমরা ট্রিটমেন্ট চালাবো। এবং ওরা রক্ত বন্ধ হওয়ার জন্য বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছে। সেটা আমাদের যশোর, কুষ্টিয়া বা ঝিনাইদহ ডাক্তাররাও করেছে এবং ঢাকার ডাক্তাররাও করেছে। দুর্ভাগ্যক্রমে ওই রক্ত কোনো রকম বন্ধ হয়নি। এই রক্ত যখন বন্ধ না হয়েছে, তারা ওই ওষুধ যশোর থেকে এনে খাওয়াচ্ছে বা ঢাকা থেকে এনে খাওয়াচ্ছে, যখন উপকার হচ্ছে না, ওরা তখন বিকল্প কোনো রাস্তার কথা চিন্তা ভাবনা করছে, যে এর বিকল্প
হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেওয়া যায় কিনা। তো ওই গ্রামে আমার এক শুভাকাঙ্ক্ষী, আমার এক রোগী, উনি বললেন যদি হোমিওপ্যাথি ওষুধই খেতে হয় তাহলে এখানে যান, অর্থাৎ আমার অ্যাড্রেস দিয়ে আমার কাছে পাঠিয়ে দেয়। তো আমার সাথে ফোনে যোগাযোগ করলো, করার পরে বলছে যে আপনি কি ডাক্তার সুনীল বলছেন? আচ্ছা হ্যাঁ আমি ডাক্তার সুনীল বলছি। তা আপনি কি ক্যান্সারের রোগী দেখেন? জি আমি দেখি। তো আপনি কি ক্যান্সার ভালো করতে পারেন? দেখেন প্রশ্ন। তাহলে কেন নাই? যখন অনেক রোগী ভালো হয়ে গেছে, আপনার রোগীও যদি ক্যান্সার হয়ে থাকে ক্যান্সার ভালো হবে। আপনি কয়জন ক্যান্সার ভালো করেছেন সেটা অগণতীয়। আপনি আসেন, আমি নাম্বার দিব, আমার ক্যান্সারের রোগী যারা ভালো হয়েছে তাদের সাথে কথা বলে নেবেন। আমাদের গুরুদেব একটা কথা শিখেছে যে কোনো বিষয়ে না বলবেন না, অর্থাৎ রোগীকে হতাশায় ফেলবেন না যে রোগ ভালো হবে না বা এটা করা সম্ভব নয়, কত ক্ষতি হয়ে তারপরে আমার কাছে এসেছেন, এত বলার দরকার নেই। এটা হচ্ছে নিজের উপরে কনফিডেন্স। আমার দুটো কথার কারণে যদি রোগী আশ্বস্ত হয়ে একটু সান্ত্বনা পায় সেটাও অনেক। আচ্ছা আপনি কি ক্যান্সারের রোগী সত্যি ভালো করতে পারেন? আচ্ছা সেটার প্রমাণ দেবো আপনার রোগীকে ভালো করে, আপনি আসেন। তো যথারীতি পরের দিন ওনারা একটা ইজি বাইক ভাড়া করে বেশ গাড়ির উপরে শোয়ে 4-5 জন লোক আমার কাছে এসেছে। তো আজকে আমি বলেছিলাম যে আমি রোগীর পূর্ণাঙ্গ কেস টেকিং বলবো, সেকেন্ড সাইকেল কি হলো কেন হলো সেটাও বলবো। আপনারা বলবেন স্যার প্রথম দিন আসলেই ওই মরণাপন্ন রোগীকে আপনি কেস টেকিং করে ফেললেন। না, কেস টেকিং করেছি আমি ধীরে ধীরে, 2-4 মাস পরে, 6 মাস পরে। তো এই যে ভিতরে যে ট্রিটমেন্ট পরিচালনা করলাম এর মাঝে মাঝে আমি আজ এক পার্ট করে আস্তে 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 রোগীর পুরো কেস টেকিংটা করে আপনাদের সামনে একবারে দেখাবো, এই জন্যই যে আপনারা যে মানে দেখি এই দ্বিতীয় সাইকেলটা কেমন আপনারা ধরতে পারেন, বা রোগীর প্রগনোসিস এবং অবজারভেশনের যে স্কিল, এইটা প্রকাশ করার জন্য আমাকে ওই রোগীর কেস টেকিংটাও জরুরি ছিল। তো যাই হোক, এবার দেখি রোগী আমার কাছে এলো কিভাবে। আর এখান থেকে আমার ভিডিও ছিল, ছবি ছিল, কিন্তু আমার রোগী আমাকে অ্যালাউ করেনি এটা আপনাদের দেখানোর জন্য বা অনলাইনে দেওয়ার জন্য। বললো আমার ছবিটা দয়া করে কাউকে দেখাবেন না। তো যার কারণে ছবি বাদেই আমি ওনার কাহিনীটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। রোগীর যে নাম বলছি, ধরুন রোগীর নাম এক্স আক্তার, বয়স 50 বছর, আর এনার বাড়ি হচ্ছে আমাদের কালীগঞ্জের পাশে 12 বাজারের পাশে একটা গ্রাম, আর উপজেলা কালীগঞ্জ, ঝিনাইদহ। রোগী যখন আসলো তার ওজন 52 কেজি। টুপি ছিল, টুপি পাইছো? টুপি সবার না, ওটা হাফিজউদ্দিন সাহেব আপনি একটু মিউট রাখলেই ভালো হয়। আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে জানাবেন, সর্বোপরি আপনার অ্যান্সার দিব। রোগীর প্রেশার মাপা হলো, তার প্রেশার 90/50। আর আমার কাছে যখন আসলো ওই মুহূর্তে ওর টেম্পারেচার ছিল 102 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখুন রোগী যখন আমার কাছে আসলো তখন ওর চেহারাটা ছিল একদম বিমর্ষ। একজন মানুষ তিনি মৃত্যু কামনায় অস্থির, একা একা চলা বা বসার ক্ষমতাটুকু তিনি হারিয়েছেন। এটা ছিল তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা প্রথম যে দর্শন। ওনাকে নিয়ে এসে আমার সোফার উপরে শুয়ে দেওয়া হলো। পরে যখন জানতে পারলাম রোগীর থেকে এবং রোগীর লোকজনের কাছ থেকে, তার প্রেজেন্ট কমপ্লেন গুলো ছিল এইরকম: অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে। রোগী এবং রোগীর বাড়ির লোকজনের ভাষ্য যে স্যার একটা খাসি জবাই করে দিলে তার থেকে যেভাবে রক্ত বেরোয় আমার রোগীর ওইভাবেই রক্ত বেরোয়। বললে তো ভয় পাবেন, দিনে কতবার? বলছে 15 থেকে 20 বার। আর আগেই বলেছি, যার কারণে তাকে সপ্তাহে সপ্তাহে 15 দিনে বা মাসে লাগাতার রক্ত দিয়ে যেতে হচ্ছে। তো আমার কাছে যেদিন আসলো সেদিন ওই রোগীর হিমোগ্লোবিন ছিল 8.4 মাপানো হয়েছিল। রোগী
সব সময় জ্বর, কখনো কাঁপুনি দিয়ে, কখনো গা ঘেমে বা ঠান্ডা গরম তাপ, আর এক কথায় জ্বর ওই রোগীর কখনোই ছাড়ে না, কন্টিনিউ থাকে। সর্দি কাশি দীর্ঘদিন যাবৎ চলছে, শ্বাসকষ্ট হচ্ছে, রোগী 2 কদম চললেই প্রচন্ড দম বন্ধ হয়ে আসে। মারাত্মক যন্ত্রণা রেকটামে, অসহ্য যন্ত্রণা। রোগীর একই কথা, আমার বিষ দাও, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এত কষ্ট সহার থেকে আমার মরণই অনেক ভালো, এর থেকে মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে অনেক কম হবে, তোমরা আমার বিষ দাও। রোগী আমাকে প্রথমেই বলছে, ডাক্তার হয় ইমিডিয়েটলি আমার এই যন্ত্রণা থামানোর ওষুধ দাও, আর না হলে আমাকে আপনি এমন ওষুধ দেন যাতে আমি মরে যাই। আমি আবার একটু কৌতুক করেই বললাম, আপনি মরবেন এখানে, যেটা বাড়ি মরতে পারতেন, আমার এখানে মরলে তো আবার আমাকে জেলে দিয়ে যাবেন, অর্থাৎ আপনিও মরবেন আমাকেও মরে যাবেন। আর ডাক্তারের কাছে আসে মানুষ কি মরার জন্য? আপনাকে এমন ওষুধ দেব এখান থেকে ইনশাল্লাহ ব্যথা ভালো করে বাড়ি যাবেন। বলার সাথে সাথে রোগী চেহারার উপর একটা ঝলক এলো, বলছে যে আল্লাহ যেন সেইটাই করে। সৃষ্টিকর্তাই যখন সমস্ত রোগ আরোগ্যের মালিক, তুমি ওসিলা, হে আল্লাহ এখান থেকে যেন আমার রোগটা মুক্তি হয়ে যায়। এইভাবে করুণ আর্তনাদ করছিলেন। দুর্বলতা এত বেশি ছিল, হাঁটা চলা তো দূরের কথা, বসার ক্ষমতাটুকু নাই। অন্যের সাহায্য ব্যতীত বসা এবং খাওয়া দাওয়া করতে পারে না। পরিষ্কার মানুষ, হিমোগ্লোবিন কমে গিয়েছে, গায়ের বর্ণটা হয়েছে একদম সাদাটে বা ফ্যাকাশে। এটা মানে যাকে বলে যে মৃত মানুষের শরীরের চামড়া যেমন দেখা যায়, অমন একটা ভাব। তো এই রোগীর বিস্তারিত কষ্টের কথা আর কিভাবে আর বোঝাবো আর কিভাবে বলবো ইত্যাদি ইত্যাদি আপনারা এবার বুঝে নিলেন। সাথে আমি কিন্তু পুরো কেসটা উপস্থাপন করার জন্যই ওই দিনের ট্রিটমেন্ট কি দিলাম, পরে কিভাবে দিলাম ওইভাবে না, আগে কেসটা উপস্থাপন করে পরে ট্রিটমেন্ট প্রোটোকলটা পুরো একবারে আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে দেখো, রোগী থেকে এবং রোগীর লোকজনের কাছ থেকে জানতে পারলাম রোগীর একদম খাবারের রুচি নেই, উনি চাবিয়েও খেতে পারছে না, এত দুর্বল। যদিও বা কোনোভাবে রোগীর কোনো খাদ্য খাবার খাওয়ানো হচ্ছে, রোগী সাথে সাথে বমি করে দিচ্ছে। তরল খাবার কোন রকম খাইয়ে জানটা বাঁচানো হচ্ছে, মাঝে মাঝে রক্ত দেওয়া হয়, স্লাইন দেওয়া হয়, এভাবেই দিন চলছে। পায়খানা পায়খানা সব সময় অল্প অল্প করে হতেই থাকে, দিনে রাত এবং দিনে 15 থেকে 20 বার। যেটা আমি বলছিলাম যে দিনে 15 বার রক্ত পড়ে, অর্থাৎ যতবার পায়খানায় যায় এত বেশি রক্ত পড়ে, যেটা একজন হার্ট দুর্বল লোকে যদি দেখে তবে হার্ট ফেল করবে। সাথে এই পায়খানায় যাওয়া মানেই তার মৃত্যু সম যন্ত্রণা বরদাস্ত করা। পায়খানায় গেলেই যখন ওখানে প্রেসার পাই, প্রেসার পাইলেই ওই যন্ত্রণা ভয়ঙ্কর আকারে দেখা দেয়। ব্যথাটা এত বেশি হয় যে ওই সাপোজিটার দিলেও ওই যন্ত্রণা বা ব্যথার উপশম হয় না। ওই নামে মাত্র ইনজেকশন, সাপোজিটার, ব্যথার ওষুধ ইত্যাদি ইত্যাদি দিয়ে কোন রকম জীবন অতিবাহিত হচ্ছে। এবার আসুন ঘুম। যে রোগীর শরীরে এত অসহনীয় যন্ত্রণা, এত কষ্ট, তার তো ঘুম হবে না, এটাই স্বাভাবিক। তবে রাত্রে ডবল ডবল 3 ডবল ঘুমের বড়ি, ডবল ডবল সাপোজিটার, এগুলো দিয়ে তাকে কোন রকম বেহুশ মতো করে রাখা হয়, অর্থাৎ ওষুধের তীব্র ডোজ দিয়ে তার ঘুম পাড়িয়ে রাখা হয়। এবার মেজাজ, যে রোগীর শরীরে এত কষ্ট যন্ত্রণা, তার মেজাজটা কেমন হতে পারে। তারপরেও আমি, এটা তো একদিনের কেস টেকিং নয়, আপনাদের কিন্তু বারবার বলছি যে দাদা এই মরণাপন্ন রোগী এলো, আপনি এত বড় কেস টেকিং কিভাবে করলেন। এই 6 মাস অন্তর
রুগীকে অল্প অল্প করে নিয়ে আমি সাজিয়ে নিয়েছি আপনাদের জন্য। তো সহজ কথা সহজ ভাবে বললেও উনি রেগে যান, ভালো কথাতেও রেগে যান, মন্দ কথাতেও রেগে যান। এক কথায় ওনার মেজাজটা খুবই রুক্ষ এবং খিটখিটে। সর্বোপরি আমাদের স্যারের নির্দেশ, ওই মেজাজ বা ওনার টেম্পারামেন্ট জানার জন্য আমরা দুইটা প্রশ্ন করি। একটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি কি অনুভব করছেন বা এই মুহূর্তে আপনি কি চিন্তা করছেন। তো বলছে, বাবা এই মুহূর্তে চিন্তা একটাই, তুমি আমার ব্যথাটা কমাই দাও দিনি, এছাড়া আমার কোনো চিন্তা নাই। গেল। আমি বললাম, যখন আপনি একলা থাকেন নিরিবিলি, তখন আপনি কি ভাবেন? কোনো ভাবনা চিন্তা নাই বাবা, আল্লাহর কাছে একটা কথাই বলি যে আল্লাহ, হয় তুমি আমাকে উঠিয়ে নাও, নাইলে এই যন্ত্রণা থেকে আমার মুক্তি দাও। আচ্ছা, আর কিছু ভাবেন না? আর কি ভাববো? ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন, সংসার, যে যার যার যন্ত্রণা সেই বোঝে, কেউ কারুর ভাগ নিতে পারে না। তাহলে এটা গেল আমাদের অবজারভেশনের 5 পয়েন্টস। এবার আসুন পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রিতে ওনার এইভাবে জানা গেল যে একদম ছোটবেলা থেকেই ওনার শক্ত পায়খানার ধাত ছিল। মাঝে মাঝে পায়খানা এত শক্ত হতো, আঙুল দিয়ে টেনে বের করতে হতো, বা কখনো কখনো ছাগলের নাদির মতো হতো। এবং এমন এমন সময় গিয়েছে যে ওনার ওই পায়খানা 2 দিন 4 দিন পর পরও হয়েছে, বা একদিন পর পরও হয়েছে। এমন আগাগোড়ায় ওনার কোষ্ঠকাঠিন্য এবং শক্ত পায়খানার ধাত। একদম ছোটবেলাতে জ্বর হয়েছে কয়েকবার, এবং যখনই তার জ্বর হয় তীব্র আকারে, তখন তাকে অ্যান্টিবায়োটিক খেতে হয় বা হয়েছিল। জীবনে একবার জন্ডিস হয়েছিল, আর মাসিক যখন প্রথম হয়েছিল সেদিনও ব্যথা ছিল। পরবর্তীতে তার মাসিকে প্রায় মাঝে মাঝে দেখা দিত ব্যথা, এবং আগাগোড়ায় প্রথম থেকে আজ পর্যন্ত, ওনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত ওই সাদা সিরাপের সমস্যাটা লেগেই ছিল। ওনার সন্তান 4টে, তার 2টা সিজারে হয়েছে আর 2টা নর্মালে হয়েছে। ছোটবেলাতে একবার ভীষণ ভয় পেয়েছিল। এইগুলোই তার ছোটবেলার মানে পাস্ট হিস্ট্রি পাওয়া গিয়েছে, যেটা আমার একান্ত প্রয়োজন ছিল তাই। ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবা স্ট্রোক করে মারা গিয়েছে। তার মায়ের আমাশয়ের সমস্যা, বাতের সমস্যা, মাঝে মাঝে জ্বর আসে, মা এখনো জীবিত আছে। দাদার কোনো তথ্য পাওয়া যায়নি, দাদির তথ্য কিছু বলতে পারেনি, তবে বয়স অনেক হয়ে মরেছে এইটাই বলেছে। না, প্রচন্ড অ্যাজমার সমস্যা, ঠান্ডার দোষ ছিল, সাথে পাইল ছিল। নানির কোনো তার তথ্য পাওয়া যায়নি, তবে ওনার খালার টিবি হয়েছিল। একটা ভাইয়ের ডায়াবেটিস আছে, আর বাড়ির অন্যান্য ছোট মোটো রোগ বা ওনার বংশগত ইতিহাসে এতটুকু আমি পেয়েছি, যেটা আমার একান্ত গুরুত্বপূর্ণ, সেটাই আমি নিয়েছি। তাহলে এবার আসি আমরা সি পার্টে, অর্থাৎ রিয়েল হোমিওপ্যাথির সব থেকে বড় কেরামতি, এবং এটা খুবই ইজি। আজকে যে কেসটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এর সেকেন্ড সাইকেলটা আমি বলবো একদম ইজিয়েস্ট, আপনারা সবাই ধরে নিতে পারবেন। ফিলোসফি পার্টে দেখুন, বাবার খুব আদরের মেয়ে, সবাই তাকে খুব ভালোবাসতো, কেউ তার চাহিদার ঘাটতি রাখিনি, যখন যা বায়না করতো তখন তাকে সেটাই দিত। ভাই বোনেদের সাথে এমন সম্পর্ক, ভাই বোনেরা সবাই তাকে দিত, কেউ তার থেকে চাইতো না। আমি বললাম, আপনি কাকে দিতেন না? বলছে, স্যার আমার তো চাইতোই না, তো আমি দিব কেন? একটা টাকা পেলে ও নিজেই খেয়ে ফেলতো। আমি বললাম যে পয়সা জমাননি? তা বলছে না, আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছে, আর তখন আমরা পয়সা দিয়ে কি করব, বাড়ির পাশে তো দোকান ছিল না এখনকার মতো এত। তখন ওই যদি মেলা ঘাটে কখনো গিয়েছি তখন দিত, ওই দিনের মতোই খেয়ে নিতাম। ঠিক আছে,
খুবই জেদি ছিল, তার বাহানা পূরণ করতে হতো। আচ্ছা, মজার বিষয়, মাত্র 8 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে। 8 বছরে বিয়ে হওয়ার পরে ওনার শ্বশুরের কোনো মেয়ে ছিল না, ছেলে সন্তান। তাই শ্বশুর ওনার সবসময় ঘাড়ে করে নিয়ে বেড়াতেন, কোলে পিঠে করে নিয়ে বেড়াতেন, ওনার বাপের থেকেও বেশি আদর করতেন। অর্থাৎ ওনার যত চাহিদা, যত বাহানা ওনার বাপ যতটা না পূরণ করতো, ওনার শ্বশুর তার থেকে অধিক ওনার এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখতেন। যার কারণে শ্বশুরকে উনি প্রাণপণ ভালোবাসতেন। তখনও কিন্তু জিদি ছিল, যতদিন পর্যন্ত ওনার শ্বশুর জীবিত ছিল। শ্বশুর মরে যাওয়ার পরে আর জেদ ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো, শ্বশুর চলে গেল, আমাদের আঙ্কেল ছিল, তো জেদ কেন করতেন না? বলছে, কি বলবো বাবা, অল্প বয়সে অনেকগুলো ছেলে মেয়ে হয়ে গেল, তো ছেলে মেয়ের চাহিদা পূরণ করবো না নিজের শখ আহ্লাদ মিটাবো? তো পরে বুঝলাম যে বাচ্চাদের শখ আহ্লাদই মিটায়। তারপরে থেকে আর জেদ, শখ আহ্লাদ, ভালোবাসা এগুলো বিসর্জন দিয়ে দিয়েছি আমার সন্তানদের খুশির জন্য। তাহলে এই সেকেন্ড পার্ট আলোচনার মধ্য দিয়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই রোগীর সেকেন্ড সাইকেলটা কি হতে পারে। এখানে আমি আর কাউকে মানে প্রশ্ন করতে চাইনি, তারপরেও যদি মাত্র একজন ব্যক্তি হ্যান্ড রেজ করে বলতেন যে এই রোগীর সেকেন্ড সাইকেলটা কি ছিল। এনি পারসন, এনি ওয়ান? হ্যাঁ, সিপিলি নাম ছিল। বিলকিস আক্তার, বলুন। হ্যাঁ, সিপিলি নাম ছিল তো। ওকে, আপনার মতামত গ্রহণ করলাম। আব্দুর রহমান? জি স্যার, আমি কিছু বলবো? জি বলেন। স্যার, সেকেন্ড সাইকোসিস। সাইকেল কি ছিল এক কথায়? সাইকোসিস। সিভিলিনাম স্যার, সিভিলিনাম। হ্যাঁ, সিভিলিনাম। সিফিলিনাম। সাইকোসিস কে বললেন? আবুল কালাম দেওয়ান স্যার। কালাম দেওয়ান সাইকোসিস? জি স্যার। ওকে, ঠিক আছে। আর বিদ্যুৎ স্যার বলুন। সিভিলিনাম ছিল। সিভিলিনাম, দারুন। গোলাম মোস্তফা স্যার? সিভিলিনাম। সিভিলিনাম। আর কি হাত হ্যান্ড রেজ করেছেন? আমি অত দেখতে পারছি না, তো যাই হোক আমি বুঝতে পারছি। আসাবউদ্দিন স্যার? ধন্যবাদ স্যার, সিভিলিনাম। সিভিলিনাম, দারুন। দেখি আমাদের শেষ কি আসে আর আমি কি করেছি সেটা সঠিক কিনা। আর কে ছিল? একজন মহিলা ডাক্তার দেখছিলাম হ্যান্ড রেজ করেছিল। সাইকোসিস, সাইকোসিস স্যার। হ্যাঁ, ফরিদা? হ্যাঁ, নিজে সাইকোসিস বলেন। স্যার। হ্যাঁ, সাইকোসিস। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। দুইজন পেয়েছি সাইকোসিস, কালাম দেওয়ান আর ফরিদা। ওকে, ভেরি নাইস। আর কেউ বলবেন? মোহাম্মদুল হক বলেন। আমি এটা ঠিক মতো শুনি নাই, তবে হাইড্রোফোবিক নাম বললাম আর কি স্যার। সেকেন্ড হাইড্রোফোবিক সাইকেল, সেকেন্ড সাইকেল তো? সেকেন্ড সাইকেল। হ্যাঁ, ওকে, জি। দারুন। তো যাই হোক, আমরা সবাই যে নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করেছি, আমিও চেষ্টা করেছি। আমারটা 100% সঠিক বলে আমি দাবি রাখছি না, তবে আমি যেটা করেছি সেটাই শুধু বলছি। আমি কিন্তু এটা সেকেন্ড সাইকেল নির্ধারণ করেছি সিভিলিনাম, অর্থাৎ সিপিলিটিক মায়াজম। ঠিক আছে, ওকে। এবার আসুন ট্রিটমেন্ট প্রোটোকলে। আমি আগেই বলেছিলাম যে আজকে আমি যে কেস দেখাবো এইটাই রিয়েল হোমিওপ্যাথির স্বতঃসিদ্ধ রাস্তা নয়। আমি একটু ব্যতিক্রম রাস্তায় চলেছি রোগীকে নিয়ন্ত্রণে আনার জন্য। আপনারা শুধু বিবেচনায় রাখে চলবেন আর আমার গল্প বা কাহিনীটা শুধু শোনেন। রোগী যখন এইভাবে আসলো আর বলল যে তার মলদ্বারের ভিতরে একটা বড় বোর্ড আছে যা তার মলদ্বারটাকে ব্লক করে দিচ্ছে, সাথে তীব্র যন্ত্রণা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তো এটাকে
অর্গানিক প্যাথোলজি কনসিডার করে। আর দ্বিতীয় আরেকটা বিবেচনা এটাই রেখেছিলাম, ক্যান্সারের রোগীকে সরাসরি উচ্চ শক্তি দিয়ে শুরু করলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি, বা আমাদের মডারেটর বৃন্দের সাথে আমরা আলোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে এই অর্গানিক প্যাথোলজি, আর বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সারটাও তো অর্গানিক, তো আমরা 03 দিয়ে শুরু করলাম। তাকে হাইড্রোফোবিনাম 03 দেওয়া হলো। আশানুরূপ তেমন কোনো রেজাল্ট আমাকে দেয়নি। 06 দেওয়া হলো, মালিশ করা হলো, গায়ে মাথায় লাগানো হলো, কয়েক ডোজ প্রয়োগ করা হলো। রোগীর ছটফটানি, যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি দুর্বলতা কোনো কিছুরই পরিবর্তন আসেনি। সিএম দেওয়া হলো। আমি শুধু পরপর বলেই যাই যে পোটেন্সি গুলো দিলাম আর কিছুই হলো না, কিছুই হলো না। সেটাই সিএম এর পরে 15, 15-র পরে 18, সরাসরি আবার 201, কিন্তু ওষুধ কথা বলছে না। রোগী ছটফটানি, চিৎকার চেঁচামেচি করছে। আমি বললাম ঠিক আছে, আপনারা সাপোজিটার দিন। তাকে হাই পাওয়ারের সাপোজিটার দেওয়া হলো, পেইন কিলার ট্যাবলেট দেওয়া হলো। আমার তো মনে হয় পেইন কিলার ট্যাবলেট খেয়ে তিনি যন্ত্রণাটা আরো বেড়ে গেলেন। সাপোজিটারে যা একটু আরাম রেখেছিল, ট্যাবলেট খাওয়ার পরে আরো বেড়ে গেল, কষ্ট চলছেই। কোন রাস্তা না দেখে কার্বোভেজ দেওয়া হলো। না, আমি ক্যাটালাইজ করি নাই, এখন কোনো ওষুধ তো রেসপন্সই করেনি, তার ক্যাটালাইজ কি করব? কার্বোভেজ 6 থেকে শুরু করা হলো, 9 দেওয়া হলো, সিএম দেওয়া হলো। শুধু দেওয়াই হচ্ছে না, মালিশও করানো হচ্ছে, মাথায় দেওয়া হচ্ছে, ঘাড়ে দেওয়া হচ্ছে, খোলা অঙ্গে লাগানো হচ্ছে। বাধ্য হলাম যে আপনার পাইলসের ওখানে হাতে নিয়ে ওষুধ লাগান, সেটাও করানো হচ্ছে, কিন্তু রিলিফ দিচ্ছে না। কার্বো এনিমেলিস দেওয়া হলো, একদিনেই দেওয়া হচ্ছে, চেম্বারে বসিয়ে বসেই দেওয়া হচ্ছে, কোনো রিলিফ তো পাচ্ছি না। কার্বো এনিমেলিসও শুরু করেছিলাম 6 দিয়ে, 9 দেওয়া হলো, সিএম দেওয়া হলো, 15 দেওয়া হলো, 200 দেওয়া হলো, 01 দেওয়া হলো। উল্লেখযোগ্য কিছুই, মানে নজরে রোগী যেহেতু সাপোজিটার হয়ে দেওয়া হয়েছে, কখনো বলছে একটু কমছে, আর প্রশ্নটা তো ওইভাবে করা হচ্ছে যে কাকি আপনি যখন এসেছিলেন তখন আপনার কষ্ট ছিল 100, এখন কি কষ্ট 99 হলো না 101 হলো? উনি যদিও বা বলছে 99 হয়েছে বা 95 হয়েছে, আমি বুঝতেছি ওইটা বলার কারণ তার সাপোজিটার, না দিয়েও তো উপায় নাই। ড্রসেরা দেওয়া হলো, দেওয়ার নিয়ম একই ফলো করা হলো। সরাসরি উচ্চ শক্তি না দিয়ে 6 থেকে, 6 এর পরে 9, 9 এর পরে সিএম, সিএম এর পরে 15, কাউকে 18 দিয়েছি বা দিয়েনি, বা 200, 031 দেওয়া হচ্ছে। সময় কতটা? বড় জোর 20 মিনিট, 30 মিনিট, বা খুব জোর হলে 35-40 মিনিটের ভিতরেই ডিসিশন নিতে হচ্ছে। আমাদের তো বিশ্বাস থাকে এই ওষুধের রেজাল্ট দিতে পারে, সেই ওষুধে একটু বেশি সময় নিচ্ছি, কিন্তু ওষুধ একটাই থাকছে, পোটেন্সি 10 মিনিট 15 মিনিটের ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে। রোগী ছটপটানি, বাথরুমে গিয়ে রক্ত ভিডিও করে নিয়েছে, দেখছে স্যার দেখেন এই অবস্থা। প্রশ্ন করা হচ্ছে যে আপনার কাছে কোনো মেডিসিন নাই, রক্তটা বন্ধ হয়ে যাবে? প্রশ্ন করা হচ্ছে এমন রোগী কি আপনার কাছে আর কোনোদিন এসেছে? প্রশ্ন করা হচ্ছে যে আদেও কি হোমিওপ্যাথিতে এর কোনো রাস্তা আছে স্যার? নিরাশ আর হতবাক হয়ে নিজের ভিতরে খুবই কষ্ট আর ক্রন্দন, মানে যে ডায়লগ দিয়ে, যে আশ্বাস দিয়ে তাদেরকে নিয়ে এসেছি, রক্ত বয়ে যাক, অন্তত কষ্টটা কিছুটা উপশম দিয়ে তাকে তো বাড়ি পাঠাবো, এই আশাতেই তো নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো ওষুধেই তো কাজ করছে না, সবাই হাত তুলে দিচ্ছে। সিভিলিনাম দেওয়া হলো, একই নিয়মে দিলাম। 6 থেকে নিয়ে 9,
সিএম 15, 201 এভাবেই চলছে, ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি। আমিও চেষ্টা করছিলাম যে দ্রুত আমি একটা সাইকেল ঘুরে আসি, তারপরে দেখা যাক কি হয়। আমি জানি না এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক হচ্ছিল, কিন্তু আমি অসহায়ত্বের মতো ওষুধ প্রয়োগ করতে বাধ্য হচ্ছিলাম। তারাই 4-5 জন এসেছে, আমার চেম্বারে ভর্তি রোগী সবাই মিলে যেন এক কি বলবো এক অন্য জগতে সেই পরিবেশটা অবস্থান করছিল। কারোর মুখে না হাসি আছে না গল্প আছে, শুধু ছিল কি সবার একটা আক্ষেপ বা ক্ষোভ, আর সবাই এক নৈরাশ্যের ভিতরে ছিল। রোগীর পার্টি, এমনকি আমার চেম্বারের রোগী বা যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, যে না জানি কি হয় এরপরে। আজ পর্যন্ত যত রোগী দেখেছি এই ক্রিটিক্যাল, আমি অনেক ক্রিটিক্যাল বা এমার্জেন্সি সিচুয়েশনকে হ্যান্ডেল করেছি, কিন্তু ক্যান্সারের এত মর্মান্তিক অবস্থা নিয়ে রোগী আমার কাছে এই প্রথম মনে হয়। কিন্তু নিজেই তো অসহায়, বুদ্ধি পাচ্ছি না। সিভিলি নামের পরে আবার সরিনাম, একই কায়দায়। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল ওষুধ প্রয়োগ চলছে একের পর এক। রোগীকে শরবত খাওয়াচ্ছি, শরবত বলা ঠিক না, এটা হচ্ছে জুস খাওয়াচ্ছি, কখনো আখের রস, কখনো বাঁচতে তো হবে। বমি করে দিচ্ছে, তারপরেও খাওয়াচ্ছি, বোঝানো হচ্ছে যে আপনার 10 গ্রাম খাইলে 5 গ্রাম উঠে গেলে, যদি 5 গ্রাম উঠে যাক, 8 গ্রাম উঠে যাক, 2 গ্রাম উঠে গেলেও আপনার শরীরে আরাম দিবে। রুগী খেতে চাচ্ছে না কষ্টে, তারপরেও খাইয়ে চলেছে। সোজা দেওয়া হলো একইভাবে। রুগী কখনো বলছে যে আমার 10% 20% কমে গিয়েছে, কখনো বলছে আগের মতোই আছি, আবার কখনো বলছে বেড়ে যাচ্ছে। আমি নিজেও বুঝতে পারছিলাম না রুগী কেন বলছে বেড়েছে, কেন বলছে কমেছে। তখন তার তো সাপোজিটার দেওয়াই হয়েছে, 2 বার করে দেওয়া হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না তার সাপোজিটারের গুণ কি ওষুধের গুণ, কোনো কাজ তো হচ্ছে না। মেডোরিনামকে একইভাবে ব্যবহার করলাম। আমার কথা পুরো একদিনের ভিতরেই সাইকেল এক জায়গাতেই শেষ। আমি বলছিলাম না সাইকেল, আপনারা বলেন সাইকেলের ওষুধ কত সময় দেরি করব, কখন দেব, আইটেম দেব কিনা, এরপরে কি মেডিসিন দেব, এটা তো আপনার আমার কোনো বিষয় নাই। রোগী আপনাকে রাস্তা দেখাবে। গুরুদেব বলেন রোগী আপনার পথ প্রদর্শক, উনি আপনার গুরু। সে যেভাবে আপনাকে ইঙ্গিত করবে আপনাকে সেইভাবে চলতে হবে। তো আমি যেহেতু কোনোই রাস্তায় পাচ্ছি না, সে কি বলবো যে অকুল সমুদ্রে আমি ডুবে গিয়েছি, সেখান থেকে হাতে রাখছি যে কোনো উপশম হয় কিনা। আর যদি বিন্দু মাত্র উপশম না হয়, তাহলে তো ওই রোগী দ্বিতীয় দিন আমার কাছে আসবে না। আমি চেষ্টা করছিলাম যে কোন রকম ইজ্জত বাঁচিয়ে একটু ব্যথা কমেছে এই কথাটা রোগীর মুখ দিয়ে বের করে তারপরে বাড়ি পাঠিয়ে দেবো। তো যথারীতি মেডোরিনামের পরে সরিনাম দিলাম, আবার হাইড্রোকোবিনাম। রোগী বলছে যে আমি আগে থেকে কিছুটা হলেও ভালো আছি, কিন্তু যেটা আমরা আশা করছিলাম, যেটা আমি চেয়েছিলাম, সেটা কিন্তু কিছুই হচ্ছিল না। এবার সরিনাম দেওয়া হলো। রোগী বলছে যে স্যার, প্রশ্ন তো আমাদের ওইভাবে থাকে, 1 ঘন্টা আগে আপনার কষ্ট ছিল 100, এখনো আপনার স্যার কষ্ট এখনো আছে, কি আমি বুঝতে স্যার পারছি। এখন এই যে পরের বার রিপ্লে যে করলেন স্যার, এই রিপ্লেতেও কি ওই 6 থেকে ব্যবহার করতেছেন? সেকেন্ড টাইম সিএম দিয়েছি, সেকেন্ড টাইম সিএম দিয়েছি। তার প্রশ্ন আমাদের অমন থাকে যে 1 ঘন্টা আগে আপনার কষ্ট ছিল, এখনো আপনার কষ্ট আছে, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝছি কষ্টে আপনি মানে জর্জরিত। তো আগের কষ্টটা বেশি ছিল না এখনকার কষ্টটা বেশি? সে বলছে যে এখন আমার কষ্ট কম, কিন্তু আমি খুশি হতে পারছি না, কেননা তার তো সাপোজিটার দেওয়া। এভাবেও 15, 200 দিলাম। দেওয়ার পরে রোগীর ভিতরে তেমন পরিবর্তন ভালো কি মন্দ আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলছিলাম, যে রোগী ভালো হচ্ছে না মন্দ হচ্ছে বুঝতে পারছি না। এই যে আপনাদের বলছিলাম আজ আমি নতুন অভিজ্ঞতা শেয়ার করব, এটাই কিন্তু বড় অভিজ্ঞতা।
যে আমি সকাল 11টা থেকে সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7:30 বেজে গেছে, কিন্তু ওষুধ একটার পর একটা চালিয়েই যাচ্ছি। ওনারা ইজি বাইক রিজার্ভ করে নিয়ে আসছে, আমি যে টাকা দেবেন, সারাদিনের টেনশন নেই, বসে থাকেন। ড্রাইভারকে বললাম আপনি হোটেলে খান, আমার পাশে, বিল আমার আয়, চা খান, সিগারেট খান, আর সব আমার বিল, আপনি চা খান। রোগীর লোকজনের বললাম আপনারা হোটেলে খাওয়া দাওয়া করেন, আর আমরা আমাদের রোগীর সেবা দিতে থাকি। তারা বুঝছে যে রোগী ভালো হচ্ছে না, কিন্তু ডাক্তার আপ্রাণ চেষ্টা করছে, আন্তরিকতার অভাব নেই, তারা আমার সময় দিচ্ছে, তারা খাবার খাচ্ছে এবং আমার জন্য খাবার নিয়ে আসছে। আমারও খাবার আমি নিজে বাড়ি থেকে নিয়ে যাই, তারপরেও তারা তাদের আন্তরিকতা দেখাচ্ছে যে না, রোগী ভালো হচ্ছে না, কিন্তু তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। হ্যাঁ, ইন দা মেন টাইম আরো 2বার বাথরুমে গিয়েছে, ব্লিডিংও হয়েছে। এবার দেখুন, আমাদের গত মার্চ মাসে কি মাসে আমি সঠিকভাবে বলতে পারি না, আমাদের কাজী আজম স্যার একটা গবেষণা পত্র প্রকাশ করেছিলেন। আশা করি আপনারা যারা আমাদের গ্রুপে বা ফ্রেন্ড গ্রুপে আছেন, হয়তোবা কেউ আপনারা পেয়ে থাকতে পারেন। তো তখন আমার চেষ্টা ছিল, আমি কিন্তু শ্যামল স্যারের একদম কি বলবো একনিষ্ঠ ভক্ত, অন্ধ ভক্ত। বাংলাদেশে যদি একজন রিয়েল হোমিওপ্যাথি হিসেবে দাবি করে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি রিয়েল হোমিওপ্যাথি করি। অর্থাৎ 8টার বাইরে আমার কোনো ঔষধ নাই, না কোনো মাদার টিংচার, না কোনো ফাদার টিংচার, বায়োকেমি, কিচ্ছু নাই। কিন্তু আমাদের ওই গবেষণা পত্রে আজম স্যার যে দিক নির্দেশনা দিয়েছেন, যে যখন আমরা কোনোই রাস্তা পাচ্ছি না, আমরা সব কুল হারিয়ে ফেলেছি, তখন আমাদেরকে নিজের মতো করে চিন্তা করে অন্তত সমুদ্রে ভাসমান একটা কুটো ধরতে পারলেও সেইটাকে আমরা সফলতা মনে করব। বা বাংলাদেশে রিয়েল হোমিওপ্যাথি এই যে গবেষণার টিম আছে, তাদের গবেষণায় যদি বিন্দু মাত্র সফলতা থাকে, সেটাকে যদি আমরা ওখানে কাজে লাগাতে পারি, সেটা আমরা আমাদের গর্ব বলে মনে করব। এই চিন্তার আঙ্গিকে আমি ওখানে আমাদের আজম স্যার কিছু মেডিসিনের ইঙ্গিত রেখেছিলেন, কিছু ওষুধের নাম রেখে গিয়েছিলেন, যে পরবর্তীতে আমরা এই মেডিসিন, এই লক্ষণ বা এই কারণে আমরা সাহায্য নিতে পারি। তো আমার গবেষণা টিমের নির্দেশ অনুযায়ী আমি ওই ওষুধগুলা ইন্ডিয়া থেকে আনিয়ে রেখেছি। যথারীতি এই রোগীর আমি তার এই ক্যান্সারকে কনসিডার করে, বা তার পূর্বপুরুষের টিবি ছিল এই কথাকে কনসিডার করে, তার উপরে কার্সিনোসিন মেডিসিনটা প্রয়োগ করা হয়। কার্সিনোসিন কত? 3। কার্সিনোসিন 3 দেওয়া হলো। এটা রিপিটেশন ডোজ, 10টা করে ঝাঁকি দেওয়া হচ্ছে। 2 ড্রাম শিশিতে বানানো হয়েছে। 2 ড্রাম শিশির ভিতরে ডিস্টিল ওয়াটার দিয়ে, একটা দানা দিয়ে, মুস্তাফিজুর রহমান স্যার একটু আপনি আনমিউট হয়ে গেছেন, একটু মিউট করুন, থ্যাঙ্কস। তো ওই 2 ড্রাম শিশিতে গলা পর্যন্ত পানি ভরে কার্সিনোসিন 3 একটি দানা দিয়ে 10টা ঝাঁকি মেরে 5 ফোঁটা করে রোগীর জিহ্বায় দেওয়া হচ্ছে। 5 ফোঁটা করে রোগীর জিহ্বায় দেওয়া হচ্ছে। 15-20 মিনিট পরে আমি জিজ্ঞাসা করছি যে কাকি, আপনার তো কষ্ট হচ্ছেই, তো এখন বলুন তো, সকালে যেমন আসিলেন তখনকার কষ্ট আর এখনকার কষ্ট, কোন কষ্টটা বেশি? তা বলছে যে আমার সকালের কষ্টটাই বেশি ছিল। তা যদি বেশি থাকে, সকালে ছিল 16 আনা, এখন কয় আনা আছে? তা বলছে এখন 10 আনা আছে। এই যে এত সময় পর্যন্ত ওষুধ দেওয়া হলো, তো এই শেষের যে ওষুধটা দিলাম, এই ওষুধটাই বেশি আরাম পাইলেন না আগের ওষুধগুলোই বেশি আরাম পাইলেন? তা বলছে বাজান, আমি এই শেষের ওষুধটাই আমার মনে হচ্ছে একটু বেশি আরাম পেয়েছি, এই ওষুধটা একটু আগে দিলে না কেন? ওই ওষুধটাই দেওয়া হলো, এই ওষুধটা কন্টিনিউ রাখা হলো, রোগীকে বিদায় দেওয়া হলো। বাড়িতে গেল, একদিন পরে ভালো ছিল, 2 দিন ভালো, একদিন খুব সম্ভব ভালো ছিল, দ্বিতীয় দিন আবার ব্লিডিং, আবার সেই কষ্ট। তখন আমি আমার কিছু নিজস্ব লোকের সাথে পরামর্শ করলাম
যে এই পরিস্থিতিতে আমি এখন কি করব। শুধু রিয়েল হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে নয়, রোগীকে ভালো করার লক্ষ্যে আমরা যারা রিয়েল হোমিওপ্যাথি করি তার মানে এই নয় হোমিওপ্যাথি জ্ঞানের চরম শিখরে আমরা পৌঁছে গেছি, কোনো রিয়েল হোমিওপ্যাথি বা কোনো পিপিএলআর সাজেশন বা বুদ্ধি আমরা নেব না। আমি সার্বিকভাবে অনেকের সাথেই পরামর্শ করলাম। কেউ বললেন যে ওকে খুব সম্ভব রুটাজি মাদার দিতে, কেউ বললেন মলদারে অ্যাসিড নাইট্রিক 200 একটা ডোজ দেন, কেউ আবার কিছু বায়োকেমিক অ্যাড করে দিলেন। আমি অসহায়ত্বের মতো সবকিছুই অবলম্বন করলাম। রেজাল্ট দুর্দান্ত ভাবে রোগীর কষ্ট বেড়ে গেল। কেননা হয়তো আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়েছে, কিন্তু আমি ওই রোগীর কষ্টের জন্য হয়তো আনজাস্টিফাইড মেডিকেশন করে ফেলেছি, রোগীর কষ্ট বেড়ে গেছে। সবকিছু বাদ দিয়ে দিলাম, তাহলে আর কিছুই দরকার নাই। আমি একদম গোড়া থেকে আবার ট্রিটমেন্ট শুরু করলাম, শুধুমাত্র কার্বোভেজ 0/3। রক্তও পড়ছে, যন্ত্রণাও হচ্ছে, ঘুমের ওষুধও খাইতে হচ্ছে, সাপোজিটার নিতে হচ্ছে, ব্যথার ইনজেকশন নিতে হচ্ছে, A to Z অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক একসাথেই চলছে। করণীয় আমার কিচ্ছু নাই। আমি অসহায়ের মতো বিভিন্ন ব্যক্তির থেকে বিভিন্ন ভাবে পরামর্শ নিচ্ছি আর ঔষধ প্রয়োগ করছি। তখন আর হোমিওপ্যাথি, রিয়েল হোমিওপ্যাথি আর ক্লাসিক্যাল এটাকে ভিন্ন করে দেখার অবকাশ আমার নাই। আমার শুধু একটাই ধ্যান ধারণা, কি করে ওনার কষ্টটাকে উপশম করা যায়। 0/3 দেওয়ার পরের দিন ডোজ কিভাবে দেওয়া হয়েছে, প্রথমে ছিল 10 মিনিট পর পর, তারপরে আধা ঘন্টা পর পর, যত সময় না ঘুমায়। পরের দিন সকালে উঠে ঘন্টায় ঘন্টায় দেবেন, সন্ধ্যার সময় যোগাযোগ করবেন। ব্যথা হলে ব্যথার বড়ি দিবেন। আর কি ওষুধ দিলেন শেষে? কার্বোভেজ 0/3। আর বলে দিলাম ব্যথা হলে ব্যথার ওষুধ দিবেন, সাপোজিটার দিবেন, ইনজেকশন নিবেন, বা ওনাদের গ্যাসের ওষুধ, ঘুমের ওষুধ, যা যখন যেটা দরকার হয় সেইটাই দিবেন। তা বলছে তাহলে আর আপনার ওষুধ খেয়ে লাভ হচ্ছে কি? যে লাভ তো অবশ্যই হচ্ছে বা হবে। সেটা কি? আপনি ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, কষ্টের ওষুধ দিচ্ছেন এখন ওই কষ্ট, ব্যথা, গ্যাসকে কমিয়ে দেওয়ার জন্য। আর আমার ওষুধটা চলছে সেই জায়গা থেকে যেখানে গ্যাস তৈরি হচ্ছে, যেখান থেকে ব্যথা তৈরি হচ্ছে, সেই মেশিনটা রিপেয়ারিং করার জন্য। সেখানে যখন রিপেয়ারিং শুরু হবে, গ্যাস, ব্যথা, ঘুম, অন্যান্য কষ্ট, সার্বিক সবকিছু সুন্দরভাবে রোগী মানে উন্নতির দিকে ধাবিত হবে। অর্থাৎ রোগীর পিছনে যতটা টাইম না দিতে হচ্ছে, রোগীর বিভিন্ন লোকজন বা তার শিক্ষিত ছেলে মেয়েকে আমাকে সেইভাবে বোঝাতে হচ্ছে। 2 দিন চলার পরে বলছে ফোন দিয়ে, আমি ভয়তে ফোন দেই না যে কি বলবে, আর রোগীর তো আমার কোনো অ্যান্সার দেওয়ার মতো জায়গা নাই। 2 সপ্তাহ হয়ে গিয়েছে এভাবে বিভিন্ন ওষুধ দিয়ে বিভিন্ন ভাবে তাকে আমি একটু উপশম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2 দিন পরে ওনারাই ফোন দিলেন, তাহলে রোগীর অবস্থা কি? তো বলছে স্যার রক্তটা এখন অনেক কম। আমি বলেন 16 আনার ভিতরে কত আনা কমিয়েছে? তো বলছে স্যার মনে করেন 16 আনার ভিতরে 12 আনা কমিয়ে গিয়েছে রক্ত। কথাটা শুনে মনে হচ্ছিল সেই আমি তো সাগরের মাঝে পায়ে পড়েছিলাম, এতদিন যে নুড়ি ধরার চেষ্টা করছিলাম, এবার মনে হয় আমার পা নিচে একটা পাথর এসে পড়লো। আমি খুবই আত্মতৃপ্তি লাভ করলাম যে না, এবার মনে হয় কিছু একটা হবে। পরের দিন সকালে স্যার আগের মতন ব্লিডিং, কার্বোভেজ 6 খাওয়ান, সারাদিন 6 চললো। রোগী যেখানে 15 বার 20 বার পায়খানা করতো, সেখানে 7 বার 8 বার বা 10 বারের ভিতরে এসে গিয়েছে। রোগী যেখানে কেউ উঠিয়ে না দিলে বসতে পারতো না, সেখানে উঠে বসা শিখেছে। ও সব থেকে মজার বিষয়, এই কয়েকদিনের ভিতরে রোগীকে আর রক্ত দেওয়া হয়নি, প্লাস 20 দিন বা 18 দিন পরে তার মাপা হয়েছে রক্ত, হিমোগ্লোবিন 12 পয়েন্ট সামথিং, মানে 12 তো অবশ্যই ছিল, যেখানে তার ছিল 8.4, সেখান থেকে 12 এসে গিয়েছিল। এখানে আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই,
আমি রিয়েল হোমিওপ্যাথি দিয়েছি, মাঝে ক্লাসিক্যালের সহযোগিতা দিয়েছি, সেটা আমার উপকারও করেছে, হতাশও করেছে, ব্যর্থতায়ও ফেলেছে, কষ্টও বাড়িয়েছে, দুটোই করেছে। সে পর্বটা স্থগিত রাখলাম, নাই বা মানলাম। সাথে কি করেছি সেইটা শোনেন। রোগীর উপরে আমি একটা ডায়েট মানে ইমপ্লিমেন্ট করেছি, যেটা ভারতের হিমস হসপিটালে সকল রোগীর আরোগ্যের জন্য, অর্থাৎ ওনাদের দাবি যে কোনো রোগীকে বিনা ওষুধে ভালো করার জন্য এই ডায়েটই যথেষ্ট। ওনার উপরে ডিআইপি ডায়েট 100% ফলো করানো হয়েছিল। অন্তত 20 দিন পরে 3 সপ্তাহে রোগীর ব্লিডিং আমার কার্বো ভেজেই বন্ধ হয়েছিল বা হয়েছে। তারপর রোগীকে আনা হলো, ওজন করা হলো, রোগীর ওজন বেড়েছে, চেহারায় যে মলিনতা, অর্থাৎ ওই যে বলছিলাম যে মরা মানুষের মতো রং হয়েছে, সাদাটে বা হাসা হয়ে গিয়েছিল, সেটা হয়েছে। রোগীকে ধরে শোয়াই দিতে হচ্ছিল না, রোগী হেঁটে এসেছে, মানে হেঁটে এসেছে বলতে কি চেম্বারে হেঁটে প্রবেশ করেছে, গাড়ি থেকে ধরে নামিয়েছে। তারপরে কি রোগীর তো সেই যে একটা কথা, ডাক্তার হয় আমার বিষ দাও, না এমন ওষুধ দাও এখনই যাতে বেঁচে যেতে পারি, তো সে কথাগুলো বলছে না। অতএব রোগী, আমি যাকে আমার ভাষায় বলি যে কষ্টের দিক থেকে 80% উপশম, রোগ সারার কথা তো অনেক দূরে। কার্বোভেজ, কার্বো অ্যানিমেলিস, সরিনাম চালিয়েছি। ওষুধ কিভাবে চেঞ্জ করা হতো বা পোটেন্সি কিভাবে চেঞ্জ করা হতো, হয় জ্বলন বাড়তো, আর নইলে পায়খানার সমস্যা বাড়তো, এই রক্ত বৃদ্ধি পেত পড়া। রক্ত যে 100% বন্ধ হয়েছে এটা না, হয় মাঝে মাঝে হয়, এখনো মাঝে মাঝে হয়, কিন্তু পরিমাণ কম আর সহ্যের ভিতরে, যন্ত্রণা সহ্যের ভিতরে। এবার দেখুন, আপনাদের ইতিমধ্যেই আমি বলেছি যে আমি একটা অন্য ওষুধ ব্যবহার করেছি রিয়েল হোমিওপ্যাথির সাথে, কার্সিনোসিন। আর এবার আমি 8টার বাইরে আরেকটা মেডিসিন প্রয়োগ করলাম, সেটা ওনাকে দেওয়া হলো 5th সাইকেলে এসে ড্রসেরার জায়গায় ওনাকে দিলাম টিউবারকুলিনাম। সেটা রিয়েল হোমিওপ্যাথির নিয়মেই হোক আর আমাদের রিসার্চ টিমের নির্দেশনা অনুযায়ী হোক, ওনাকে দিলাম 5th সাইকেলে ড্রসেরার জায়গাতে টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের দেওয়ার সোর্সটা কোথায় পেলাম, ওনার দেখেন লেখা আছে একদম ছোট্টবেলাতে শক্ত পায়খানা হতো, 2-4 দিন পরে পায়খানা হতো, ছাগলের নাদির মতো হতো, কখনো আঙুল দিয়ে টেনে বের করতে হতো, এমনও হতো। তো টিউবারকুলার ডায়াথিসিসের জন্য আমাদের আগের রিয়েল হোমিওপ্যাথির যে মতামত ছিল, সেখানে 3টা মেডিসিন ছিল, একটা ছিল টিউবারকুলিনাম, একটা ব্যাসিলিনাম, আর এই দুটোর সম্পূরক হিসাবে ব্যবহার হতো ড্রসেরা। আমি টিউবারকুলিনাম দিয়েছি। এই রোগী শুরু টিউবারকুলিনাম দিয়ে করব না ড্রসেরা দিয়ে, না ব্যাসিলিনাম দিয়ে করব, সেটা জাস্টিফাই করা হতো ওই রোগীর পায়খানার উপরে, পায়খানা ছোটবেলায় যেটা ছিল সেইটার উপরে কনসিডার করে। যদি তার কোষ্ঠকাঠিন্য না থাকতো তাহলে ব্যাসিলিনাম দিয়ে শুরু হতো, আর কোষ্ঠকাঠিন্যর ইতিহাস থাকলে তার টিউবারকুলিনাম দিয়ে শুরু হতো। এখানেও টিউবারকুলিনাম দিয়ে শুরু হলো। টিউবারকুলিনাম কত দিয়ে শুরু করেছি, সিএম 15-18 200-3-1। টিউবারকুলিনামের পরে তার আবার ড্রসেরা দিয়ে সিপিলিনাম, আবার সরিনাম, 6 সাইকেল, অর্থাৎ এই পর্যায়ক্রমে অন্তত 6 মাসের ভিতরে 3-4 বার তার সাইকেলটা ঘোরা হয়ে গিয়েছে। এখন রোগীকে দেখে বলা যায় যে রোগী, আমি দাবি করি যে 90% বা 95% সুস্থ, কিন্তু তার ক্যান্সারের টেস্ট এখনো করা হয়নি। রোগী স্বাভাবিক খাবার খাচ্ছে, যেখানে চাবিয়ে খাইতে পারতো না এখন রোগী স্বাভাবিক খাবার খায়। স্বাভাবিক খাবার বলতে আমি কিন্তু এই নর্মাল মাছ মাংস এইটাকে বোঝাইনি, পুষ্টিকর খাবার এইটা না, ডিআইপি ডায়েট যেটা আমি এখনো চলছে, সেই ডায়েটের উপরেই তার সব খাদ্য খাবার খাচ্ছে। রোগী নিজের কাজকর্ম নিজে করতে পারে, প্লাস তার ওই জ্বালা যন্ত্রণা ওইভাবে নাই, জ্বালা যন্ত্রণা হয় না বললেই চলে। সাথে ব্লিডিংটা হয়তো কোনো সপ্তাহে একবার হয়, কোনো সপ্তাহে হয় না,
কোনো সপ্তাহে 2 বারও হয়, আবার 15 দিন একটানা ভালোও থাকে, 1 মাসও ভালো থাকে। এই 6 মাসের ভিতরে তার কিন্তু আর রক্ত দিতে হয়নি। তো ইনক্লুডিং অল এই যে রোগীটার ট্রিটমেন্ট প্রোটোকল আপনাদের সামনে আমি আজ উপস্থাপন করলাম, তো যদিও বা আমি নিজেকে দাবি করি যে আমি 8 মেডিসিন ব্যবহার করি, কিন্তু আমি সেখানে কার্সিনোসিন ব্যবহার করেছি। এখানে আপনাদের দ্বিমত কি আছে, মত কি আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা আছে কি যে আমি টিউবারকুলিনাম ব্যবহার করেছি, সেটা টিউবারকুলার ডায়াথিসিসের তার শক্ত পায়খানার ধাত থাকার কারণে। তো যদিও বা আমি বিভিন্ন প্যাথির সহযোগিতা নিয়েছি, প্রথমে তো আমি অ্যালোপ্যাথির পুরো ডোজ চলছিল, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিভিন্ন মাদার টিংচার বায়োকেমিক আমি করেছি, কিন্তু এখন সর্বোপরি এসে আমি একটা স্ট্যান্ডার্ড জায়গাতে এসে পৌঁছেছি। আর আশা করব আগামী দিন যদি আমি আপনাদের সকলের সাথে পরামর্শ করে বা আমাদের যারা সিনিয়র আছে বা আমাদের মডারেটর, মেন্টর, এদের সমন্বয়ে যদি ট্রিটমেন্টটা পরিচালনা করতে পারি, তো দাবি করতে পারবো যে একটা কি বলবো যে মরণাপন্ন ক্যান্সার রোগীকে আমরা ভালো করতে পেরেছি বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পেরেছি। তো রোগীর ইতিহাস তো আরো অনেক ছিল, অনেক লম্বা কাহিনী ছিল। তো 6 মাসের কেসটাকে আমি খুব স্বল্প সময়ের ভিতরে এইভাবে পেশ করলাম যে আপনারা যাতে বুঝতে পারেন। আর রিয়েল হোমিওপ্যাথিতে আমরা শুধু ওই সিএম দিয়ে ফাটিয়ে দিয়েছি বা বিশাল কিছু করিয়ে দিয়েছি এই গল্পই শোনাই, আমি নিজেও শোনাই, কিন্তু আজ আমার উদ্দেশ্য ছিল একটা ক্রনিক কেস নিয়ে ডিসকাশন করা। আর এই কেসটা যদি আপনাদের কাছে এমন কোনো আইডিয়া থাকে যে দাদা এভাবে করলে আরো তাড়াতাড়ি ভালো হতো বা রোগী কম কষ্ট পেয়ে ভালো হতো, বা আগামীতে এই রোগীকে ট্রিটমেন্টের জন্য যদি কোনো সুন্দর প্রোটোকল আপনার কাছে থাকে, সেটা আমাকে দিয়ে সহযোগিতা করবেন। এটা ক্লাস আমরা নাম রেখেছি, কিন্তু এটা হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির এই কি বলবো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা শেয়ার। অর্থাৎ এখানে আপনি যেমন উন্মুক্ত ভাবে কথা বলবেন আপনার ক্লাস, অনুরূপ আমরা আমাদের কেস প্রদর্শন করব, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আমাদের ছাত্রদের ভিতরেও তো অনেক মার্ভেলাস মানে কেস আছে যা প্রদর্শন করালে বিশেষ করে আপনাদের থেকে আমরাই বেশি খুশি হই যে না, আমাদের থেকে শিখে এত সুন্দর ওনারা করতে পারছে। তো আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব আমাদের কেসটা, আমরা যারা মডারেটর, আমাদের কেসটা একটু শর্ট করে দেখিয়ে আমাদের এই সকল যে ছাত্রছাত্রী আছে তাদের কেস উপস্থাপন করার জন্য। তো যারাই কেস উপস্থাপন করতে চান তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আমার নম্বর না থাকলে আমাদের একাডেমি যার নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে নাম্বার নিয়ে নেবেন, নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে নেব।